টুনটুনি, তুমি আমার রসগোল্লা, তুমি আমার সন্দেশ, তুমি আমার পান্তুয়া, তুমি দরবেশ। ইস, ধ্যাত। এবার আরেকটা, তুমি আমার জীবন, তুমি ভালো লাগা, ঠিক যেন পেট ভর্তি খাওয়ার পর এক গাদা হাগা। কি হাগা? তুমি আমার তুলনা হাগার সাথে করলে? ও মা গো, আমার তুলনা হাগার সাথে করলে গো। এই এই, ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, এক্ষুনি break up। আরে 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 টুনটুনি, আমার ডার্লিং, আমার প্রিয়তমা, তুমি আমায় ভুল বুঝছো। আরে আরে টুনটুনি, তোমাকে কিভাবে বোঝাই আমি? আমি তোমার তুলনা হাগার সাথে করিনি, করেছি পেট ভর্তি খাবার পরে যে তৃপ্তির হাগা, সেটার সাথে। ওফ টুনি, ওফ টুনটুনি, ইমোশন কা সমঝো হানি, ইমোশন কে সমঝো। উম, রাখো তোমার ইমোশন, যত সব অখাদ্য কুখাদ্য কবিতা। বাবা ঠিকই বলে, এই জন্যই তোমার আজকে এই অবস্থা। আহ সোনামণি, আমার পুচু সোনা রাগ করে না, আমার পুচু সোনা। আমার যত কবিতা, যত সাহিত্য, যত গান আবৃত্তি, সব তো তোমার জন্যে। জানে মন, তুমি আমার। এই এই, থামো তো, এসব ভাটের কবিতা শোনার সময় আমার নেই। কতবার বাবা বলেছিল একটা ভালো সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরিওয়ালা ছেলের সাথে প্রেম করতে, আর আমি কোথা থেকে একটা বেকার ছেলের চক্করে পড়লাম। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার। না টুনটুনি, না না, এই দুনিয়ায় কি টাকা দিয়ে সব কেনা যায়? কিন্তু শুদ্ধ খাঁটি ডাবরের মতো ভালোবাসা কেনা যায় না টুনটুনি, কেনা যায় না। আজকে আমি তোমার বাবার সাথে দেখা করব টুনটুনি, আর আমাদের বিয়ের কথা বলবো। টুনটুনি, তুমি একদম ভেবো না টুনটুনি, তুমি একদম ভেবো না। উফ, এ তো দেখছি নাছোড় বান্দা। চিন্তার কোনো কারণ নেই, বাপি একে একদম LPW করে দেবে। তা তা ঠিক আছে, সন্ধ্যের সময় তুমি চলে এসো ঘরে। তুমি আমার টুনটুনি, আমি তোমার লাইট। বিয়ের পরে আমরা দুজন করব শুধু ফাইট। কিন্তু টুনটুনি, তোমার বাড়িটা আমি না ঠিক চিনি না, যদি একটু বলে দাও। হ্যাঁ, তবে শোনো, শখের বাজার দিয়ে ঢুকে 3 নম্বর ফ্ল্যাটে 4 নম্বর ফ্লোরে লিফটটা কনুই দিয়ে টিপবে। তারপর 6 নম্বর ফ্লোরে গিয়ে 11 নম্বর দরজায় দাঁড়িয়ে কনুই দিয়ে বেল বাজালে ব্যাস, আমি দরজা খুলে দেব। হ্যাঁ, সবই তো বুঝলাম টুনটুনি, কিন্তু আমার হাত থাকতে কোনোই দিয়ে বেল বাজাবো কেন? তুমি কি বোকা গো? তুমি আমার বাড়িতে প্রথমবার আসবে, তোমার 2 হাতে খাবার আর মিষ্টি থাকবে না, ওই জন্য। সেই সেই, তুমি আমার হাসনুহানা, তুমি আমার গাধা। তোমার বাড়িতে পুজোর সময় তুলবো আমি চাঁদা, ইয়ে মানে আমি তোমার গাধা আর আস্ত বোকা প্রেমিক। বাপি, তোমায় বলেছিলাম না, এটাই সে, ও তোমার সাথে দেখা করতে এসেছে। স্যার, এই সরি কাকু, আমি ভ্যাবলা কান্ত। আমি আপনার মেয়ে টুনটুনিকে হেব্বি ভালোবাসি, আর ওকে বিয়ে করতে চাই। ও আচ্ছা, তা বাবা ভ্যাবলা কান্ত, কি করা হয় শুনি? আজ্ঞে কাকু, আমি কবি। এক ছিলেন রবীন্দ্রনাথ, আর এক ছিলেন কাজী নজরুল, তাদেরই উত্তরসূরি আমি, ভ্যাবলা নুরুল। নুরুল হলো আমার ছদ্মনাম কাকু, ছদ্মনাম। পদ্য করি তো তাই ছদ্মনাম রেখেছি। তা ভ্যাবলা বাবা, এই কবিতা লিখে তো আর পেট ভরবে না, মানে মাসে কত রোজগার হয়? আজ্ঞে কাকু, 11,000 টাকা। বাবা ভ্যাবলা, আমার মেয়ে টুনটুনির মাসিক খরচ কত তোমার কোনো ধারণা আছে? ওকে তো আমি নিজেই হাত খরচ দিই 10,000 টাকা। আজ্ঞে কাকু, ওই ওই টাকাটা নিয়েই তো 11,000 বললাম।
হতচ্ছাড়া, এক পয়সার মুরুদ নেই, তোর আবার এত বড় সাহস আমার গোলাপের মতো মেয়েকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখোস। प्यार में पैसा नहीं देखा जाता अंकल, कोई भी मुझसे बेइंतेहा मोहब्बत करता है। মোটেও না বাপি, এই ভ্যাবলাকান্তকে কবে থেকে আমার পেছন ছাড়াতে চাইছি, কিন্তু কিন্তু এ যেন বাবুল গামের মতো একেবারে চিপকে রয়েছে। শুনে নিয়েছো ভ্যাবলা বাবা, अब निकलो, पहली फुसरत में निकलो। টুনটুনি, তুমি আমার ভালোবাসার এরকম প্রতিদান দিলে টুনটুনি, বেওয়াফা 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 নিকলি রে তু। আমি সব 2000 টাকার নোটের মধ্যে লিখে দেব, টুনি এক বেওয়াফা হে। 200 টাকা নেই, তার আবার 2000 টাকা। এই এই, যাও তো যাও তো, এবার যাও, ফটো অন্য কোনো বাগানে গিয়ে ফুল হয়ে যত সব। ঠিক আছে, দেখবে টুনটুনি, তোমার বর একটা টাকলা হবে, দাঁত ফোকলা হবে। অভিশাপ দিলাম তোকে, এই ভ্যাবলাকান্ত কবি তোকে অভিশাপ দিচ্ছে, তোর অম্বল হবে। এই বলে ভ্যাবলা বেরিয়ে যায় আর টুনটুনিও হাঁপ ছাড়ে। এদিকে টুনটুনির বাবা টুনটুনির জন্য সরকারি চাকরিওয়ালা জামাই দেখতে ব্যস্ত। অবশেষে একের পর এক খুঁজে খুঁজে জোগাড় করা হলো এক সরকারি চাকরিজীবীওয়ালা পাত্র। সুকান্ত দত্ত পাত্র যখন টুনটুনিকে দেখতে এলো, টুনটুনি তখন তার বাবার পাশে বসে আছে। বাপি, এ তো অনেক বড়। বাবা সরকারি চাকরিজীবী, তাও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের। ও বাবা রে বাবা। বাপি, এ তো দাঁত ফোকলা। পড়বি এইসকে বাড়ি, সাথে আবার 4 চাকা। নমস্কার, যদি কিছু মনে না করেন, টুনটুনির সাথে একটু একা। একা কি করবেন একা? এই না না, একা একা বলতে চাই, এটাই বলতে চাইছিলাম। ভবতোষের ইচ্ছে মতো টুনটুনি আর সে একা ঘরে গিয়ে কথা বলার জন্য যেতেই সুকান্ত বলে উঠল, আমি এভাবে কথা বললাম বলে কিছু মনে করে না যেন। আসলে আমি জেনে নিতে চাইছিলাম তোমার পছন্দ অপছন্দ গুলো আর কি। আমি যে আপনাকে বিয়ে করব সেটা আপনি জানলেন কি করে? আমার মতো পয়সাওয়ালা হাইফাই ছেলে কোনো বোকা ছাড়া কেউ না করবে না। আসলে আমি ভেবেছিলাম হানিমুনে সুইজারল্যান্ডে যাব না মালদ্বীপে যাব, সেটা জিজ্ঞেস করতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, সুইজারল্যান্ড, মালদ্বীপ। ও মা গো, আমার কতদিনের স্বপ্ন আমি মালদ্বীপে যাব হানিমুনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মালদ্বীপ যাব, ওটাই আমার পছন্দ। ঠিক আছে, আসলে ফুলসজ্জার জন্য কি ডায়মন্ড পছন্দ করো বলো তো? ডায়মন্ড? হ্যাঁ হ্যাঁ, ডায়মন্ডের নেকলেস আমার দারুণ লাগে। ওই শোনো না, আমার তরফ থেকে বিয়ে ফাইনাল। ব্যাস, শুভস্য শীঘ্রম। খুব তাড়াতাড়ি সুকান্ত আর টুনটুনির শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল। আজকে ওদের ফুলসজ্জার রাত। টুনটুনি সেজে গুজে বিছানায় বসে আছে। সুকান্ত দাঁত কেলাতে কেলাতে ঢুকতেই, এই এই এই, আমার ডায়মন্ডের নেকলেসটা কি এক্ষুনি দেবে? মানে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতাম, তাই আর। হ্যাঁ টুনটুনি সুন্দরী, এই তোমার ফুলসজ্জার গিফট, কিন্তু তার আগে আমায় একটা চুমু দাও দেখি। লজ্জা পেও না, দাও দাও। এটা কি? তুমি টাকলা? ও বাবা গো, এ কি সর্বনাশ হলো আমার। টুনটুনি, জাস্ট চিল বেবি, চিল। এটা কিছু না, তুমি এসব নিয়ে ভেবো না। ভাবো আজকে আমাদের জন্য কত
স্পেশাল দিন। এসো টুনটুনি, এসো আমার হৃদয় মাঝে এসো। এই এই দূরে সরে যাও, দূরে সরে যাও। এই সত্যি করে বলো তো তোমার বয়স কত? বলো জলদি। কেন সোনা? ওই যে 9993। মিথ্যে মিথ্যে মিথ্যে, ওটা 1983, এটা 1973। ওই তো 73। তবে ও কিছু না। আমি তোমার ভীষণ ভালোবাসবো। বিদেশে ঘুরাবো, ডায়মন্ড জুয়েলারি কিনে দেবো। বুড়ো ভাব কোথাকার, গা জ্বলে যাচ্ছে আমার। ঠিক বলেছিল ভ্যাবলা, ও মা তাই হলো। হলো গো, এ আমার কি হলো গো, এ আমার কি হলো, এখন আমার কি হবে গো, কি হবে? ব্যাস, আর কি? চুপ করে থাকাই ঠিক বুঝে সুকান্ত ঘুমিয়ে গেল। কিন্তু সকালে ঘুম ভাঙতেই সে চমকে উঠে দেখে বিছানায় না তার বউ টুনটুনি আছে, আর না আছে সারা ঘরে। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে অবাক হয়ে দেখে জানলা দিয়ে টুনটুনির শাড়ি ঝুলিয়ে সে পগার পার হয়ে গেছে। হায় 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 রে, এত পটিয়ে বিয়ে করলাম, তাও বিয়ের পরের দিনই বউ পালালো। হো হো, এবার আমি এই মুখ কাকে দেখাবো? হায় 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 হায়, ও টুনটুনির মা, তোমার টুনটুনি কথা শোনে না, জানলা দিয়ে পালিয়ে গেল, আমায় চেনে না। ওই গো বৌমা, কোথায় তুমি? আমার চাটা কি আজকে দেবে না নাকি? সেই সকাল থেকে বসে আছি, এক কাপ চাও জুটলো না গো। কি হয়েছে মা, আমাকে ডাকছেন নাকি? মরণ, তা বলছি কি, সকাল থেকে যে আমাকে চাটা পর্যন্ত দাওনি, তা কি মনে আছে? মনে তো আছে মা, কিন্তু কি করব বলুন, ঘরে তো চাপাতি ফুরিয়ে গেছে। আজ আবার আপনার ছেলে চাপাতা না আনলে চা কিভাবে বানাবো? হায় রে কপাল, আমাকে এমন দিনও দেখতে হলো এক কাপ চায়ের জন্য। আপনি বসুন, আমি আপনাকে এক গ্লাস শরবত করে নিয়ে এনে দিচ্ছি। না না, আমাকে ওসব শরবত খাওয়ানো লাগবে না। যাও যাও, তুমি তোমার কাজ করো। বৌদি, তোমার রান্না কত দূর? এই তো ভাই, প্রায় শেষ হয়ে গেল। তুই গিয়ে বস, আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। না, পরে খাচ্ছি, একটু বাজারের দিকে যাব। যা তাহলে, ঘুরে আয় গিয়ে, আমি ততক্ষণে সব রেডি করি। বাহ, এই সকাল করে খালি মুখে গাজর খাচ্ছ তুমি? গাজর খেলে কি আর এমন হবে? তা বলছিলাম কি, আমার কাপড় চোপড়গুলো বেশ নোংরা হয়ে আছে। কালই আমার আবার এক বন্ধুর বিয়ে, তুমি যদি আমার কাপড়গুলো একটু ধুইয়ে দিতে। ও আচ্ছা, এ হলো আসল কথা। এজন্যই রান্নাঘরে এসে আমার পিছু পিছু ঘুরঘুর করা হচ্ছে। আসলে ভাবলাম তোমার অনেক কাজ থাকতে পারে, তাই বলতে সাহস হচ্ছিল না আর কি। বলছি, বয়স তো আর কম হলো না, এখন একটা বিয়ে করে বউ ঘরে আনো, সেই তোমার সব কাজ করে দেবে। আসবে বৌদি, সময় হলে ঠিক 2 পায়ে হেঁটে এ বাড়িতে চলে আসবে। এখন গেলাম আমি, তুমি আমার কাপড়গুলো একটু ধুইয়ে দিও, কেমন? আরে দাদা, এই দেখো, ওটা আমাদের দেবু না? আরে ওর মতোই তো দেখা যাচ্ছে। কি রে, তোর কি চোখে নেবা হয়েছে নাকি? ওটা দেবুর মতো দেখতে না, ওটা দেবুই। তাহলে ডাক দিই, একটুখানি মজা নেই। এই না না না, ডাক দিলে আবার একটা চা খাওয়ানো লাগবে, খালি খালি খরচ বাড়িয়ে লাভ নেই। আরে না, কি যে বলো, উল্টে ওকে দিয়ে বিল বাড়াবো, দেখো তুমি। আচ্ছা ঠিক আছে, দেখা দেখি। দেবু, ও দেবু, আরে শোন শোন, এদিকে আয়। আরে গণেশ দা, কি খবর তোমার? কবে আসলে শহর থেকে গো? কালই এসেছি রে, ভাবলাম অনেকদিন থেকে গ্রামে বেরোই না, তাই তো ছুটি পেয়ে চলে আসলাম। আর তুমি একলা এসেছো নাকি সাথে বৌদিকে নিয়ে এসেছো? আরে পাগল, এখন কি আর একলা থাকা যায় রে? হ্যাঁ,
আরে বিয়ে করবার তো মজাই আলাদা। তা বউ থাকলে তার আর কি লাগে? হ্যাঁ, এই জন্য তো তোর 4-4টে বউ। আরে করব করব, সামনের মাসেই বিয়ে করে ফেলবো আমি। তা তোর কি খবর? তুই কবে বিয়ে করবি? হ্যাঁ, তা কি আমার হাতে রে, দেখা যাক পালে কি আছে। আরে তাহলে এক সময় আয় বাড়িতে, তোর বৌদির সাথে দেখা করে যা, কেমন? নিশ্চয়ই যাবো দাদা। এখন তাহলে উঠি। এ কি রে, এখনই যাবি? তা বিলটা দিয়ে যা। তা কোনো কথা বললি তুই? এখানে বিলটা দিলে বড় ভাই থাকতে ছোট ভাই বিল দিলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না? আরে যা তুই যা, আমি বিল দিয়ে দেবো নি। দেখ দেখ, কিছু শেখ, একসাথেই তো থাকিস। আমি গেলাম দাদা। ওরে মারে, মরে গেলাম রে, আমাকে দেখার মতো কেউ নেই রে। ওহ মারে। এই কি মা, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? আমার কোমরটা খুব ব্যথা করছে, একটু উঠে বসতেও পারছি না। কেউ যদি একটু ব্যথার মলমটা লাগিয়ে দিত। এতক্ষণে আমাকে ডেকে বললেই তো পারতেন, তাহলে আমি এসে দিয়ে দিতাম। আমি ভাবলাম তুমি হয়তো কাজে ব্যস্ত, তাই তো তোমায় কিছু বলিনি মা। আচ্ছা ঠিক আছে মা, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি মলম লাগিয়ে মালিশ করে দিচ্ছি। মা একটা কথা বলবো? বলে ফেলো, কি বলবে? আমি বলছি কি মা, দেবু তো বেশ বড় হয়ে গেল, ওকে একটা বিয়ে দিয়ে দিন, তাহলে দু বউ মিলে আপনার সেবা যত্ন করতে পারবো। হ্যাঁ বুঝেছি, তোমার একার পক্ষে কষ্ট হয়ে গেছে, তাই তো এ কথা বলছো। ঠিক আছে, তুমি যাও, আমার কিছুই করা লাগবে না। এই যে আপনাকে বলি এক, আর আপনি বোঝেন আর এক। হয়েছে হয়েছে, তোমার আর কিছুই করা লাগবে না আমার, তুমি যাও। দাঁড়াও বাছা, তোমাকে আরো কত কি যে করতে হবে। তুমি আমার সাথে পাল্লা দিতে চাও? তুমি তো আমাকে চেনো না বৌমা। তারপর কাকা, কি খবর তোমার? তা সবকিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ রে বাবা, সবকিছু ঠিকঠাকই চলছে। তা বাবু, একটা শাড়ি লাগতো আমার, বুঝলে? তুমি আমার শাড়ি দিয়ে কি করবে কাকা? কার জন্য শাড়ি নিবে? কি যে বলো তুমি! আমার মেয়ের জন্য নেব, অনেক বড় হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে মেয়েটা আমার। তাই নাকি দাদা? তাহলে তো ভালো দেখে রঙিন শাড়ি নিতে হবে। দাঁড়াও, আমি তোমাকে শাড়ি দেখাচ্ছি। আচ্ছা কি রে, তুই আবার কি মনে করে দোকানে আসলি? কেন, আমাকে কি দোকানে আসার মানা আছে নাকি? না না, তুই তো দোকানে আসতেই চাস না। তা কত করে যে বলি, তুই দোকানে এসে বস, তুই ব্যবসাটা বোঝ। ওসব আমাকে দিয়ে হবে না, এসব পরে দেখা যাবে। আমার 1000 টাকার দরকার। 1000 টাকা? এত টাকা দিয়ে কি করবি শুনি? বন্ধুর বিয়ে, কালকে যেতে হবে, আর পরশু বউ খালি হাতে যাবো নাকি? ও আচ্ছা আচ্ছা, দাঁড়া দিচ্ছি, এই নে। আমি গেলাম দাদা। এ কি তোমার ছোট ভাই নাকি অশোক? হ্যাঁ কাকা, আমার ছোট ভাই দেবু বিএসসি শেষ করেছে, এখন ভালো কোনো চাকরি বাকরি করবে বোধহয়, তাই তো ব্যবসাতে বসতে চায় না। তাছাড়া এই ব্যবসাতে তো ওর আর আমার সমান ভাব। তা বলি, তোমার ভাইকে কি বিয়ে দিয়েছ নাকি? না কাকা, কেন বলুন তো? আসলে তোমার ভাইকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তুমি তো জানো আমার একমাত্র মেয়ে অহনা, ও যদি তোমার ঘরের বউ হতো তাহলে আমি নিশ্চিন্তে মরতে পারতাম। এ তো খুবই ভালো কথা কাকা, আমি আজই বাড়িতে গিয়ে মায়ের সাথে কথা বলে তোমাকে জানাবো। কি গো গিন্নি, তুমি বসো না কেন? বসো বসো, একসাথে খেয়ে নাও। না গো, তোমরা খেয়ে নাও আগে, তারপর আমি খাবো। কি ঝাল গো বাবা, এত ঝাল দিয়ে কি কেউ রান্না করে? মুখটা যে একেবারে পুড়ে গেল আমার। কই মা, সব তো ঠিকই আছে। হ্যাঁ, তা তো থাকবেই,
আমি তাহলে মিথ্যা বলছি? বেশ তো, তাহলে কালকে হয়ে যাক বউ শাশুড়ির মাছ রান্নার প্রতিযোগিতা। না ঠাকুরপো, তার আর দরকার নেই। তার চেয়ে বরং তুমি একেবারে একটা বিয়ে করে আনো, তারপর আমরা দুজনে প্রতিযোগিতা করব। মায়ের অনেক বয়স হয়েছে তো এখন। এত বড় কথা? বয়স হয়েছে তাতে কি, এখনো তোমার থেকে ভালো রান্না আমি করতে পারবো। শোন অশোক, কালি তুই বাজার থেকে একটা বড় রুই মাছ কিনে আনবি, তার সাথে 2টো ইলিশও আনবি। আমিও দেখবো তোর বউ আমার থেকে ভালো রান্না করতে পারে কিনা। আমি বলতে চাচ্ছিলাম কি মা, যা বলছি তাই হবে, মনে রাখিস। যাক যাক, অনেকদিন পর তাহলে দুজনের হাতের রান্না খাবো। আমার তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। এখন চুপচাপ খেয়ে নাও তোমরা। কি গো বাবা, এত মাছ নিয়ে কোথায় চললে? কোথায় আর যাব কাকা, বাড়িতে আজ বউ শাশুড়ির মাছ রান্নার প্রতিযোগিতা হবে, তাই তো বাজার থেকে এই সবচেয়ে বড় মাছগুলো কিনে নিয়ে আসলাম। কি যে বলো, তুমি আমার সাথে ইয়ার্কি করছো না তো? না কাকা, তোমার সাথে কি আর আমি ইয়ার্কি করতে পারি বলো? তোমার বিশ্বাস না হলে চলো আমার সাথে। না, আমি আর যাচ্ছি না। থাক থাক, তাহলে আমি বরং তোমাদের ওখানে ও বেলায় আসছি, একেবারেই খেয়ে আসবো দুটো, আর সাথে ওদের বিয়ের ব্যাপারটাও কথা বলে আসবো তোমার মায়ের সাথে, কেমন? আচ্ছা আচ্ছা কাকা, ঠিক আছে তাহলে চলে আসো ও বেলায়। এখন আমি যাই, কেমন? আচ্ছা দাদা, তোমার কি মনে হয় এই বউ শাশুড়ির মাছ রান্না করার প্রতিযোগিতায় কে জিতবে? কে জিতবে জানি না, তবে আমার মনে হয় দুজনেই জিতবে। ওহো, আমার তো মনেই ছিল না যে তুমি বিবাহিত। তাহলে তো তোমার কপালে আজ দুঃখ আছে, তোমার কাছে এটা মহাযুদ্ধের মতো হয়ে যাবে। হ্যাঁ রে, একদিকে মা আর অন্যদিকে বউ, এখন যে আমি কি করব? আরে চিন্তা করো না তো দাদা, আমি তো তোমার সাথে আছি। চল তো, চল এখান থেকে, চল দেখি, আমার খুব চিন্তা হচ্ছে। নে নে, এবার খেয়ে বল তো দেখি কেমন হয়েছে। দাদা, আগে মায়ের রান্না টেস্ট করি, তারপর বৌদির রান্না খেয়ে দেখা যাবে, কেমন? ঠিক আছে ঠিক আছে, তবে তাই হোক। বাহ, খুব সুন্দর হয়েছে মা, তোমার হাতের রান্নার কোনো তুলনাই হয় না। বৌদি, এবার তোমার রান্নাটা দাও দেখি। বাবা বাবা বাহ, তোমার হাতের রান্নাও একই আছে বৌদি। রান্না তো দুজনেরই অনেক ভালো হয়েছে, তবে মায়ের হাতের রান্না অনেকদিন বাদে খেলাম তো, তাই বেশি টেস্ট লাগলো আর কি। মানে কিরে অশোক, তুই কিছু বলছিস না কেন? না মানে মা, তোমাদের দুজনের রান্নাই অনেক সুন্দর হয়েছে। ছোটবেলা থেকে তোমার হাতের রান্না খেয়েই তো আমি বড় হয়েছি। তোমার হাতের রান্না কি খারাপ হতে পারে মা, বলো? আসলে মা, আমার তো অনেক কিছুই শেখার আছে আপনার থেকে। আসলে আমি যত ভালোই রান্না করি না কেন, আপনি আমাকে সবকিছু শিখিয়ে দেবেন মা। বলেন মা, আপনি সবকিছু শিখিয়ে দেবেন? রে মা, আমি সব তোকে শিখিয়ে দেব। এখন যা, বস দেখি, আমরাও খেয়ে নিই। হ্যাঁ মা, লাভ ম্যারেজ। কেন, কোনো সমস্যা নাকি? না না, আমাদের আবার কি সমস্যা হবে? তোর পছন্দ মানে আমাদেরও পছন্দ। এই সাবিত্রীর কোনো কিছুই আমি বুঝি না। যে ভয় পায় তাকে আরো বেশি ভয় দেখায়, আর যে একটা কথাও শোনে না, তার কথা শেষ না হতেই তার কথা মেনে নেয়। চুপ করো তুমি। ওই শহরে মেয়ের জন্য তো নিজের ছেলেকে হারাতে পারবো না, তাই না? যদি ওই মেয়ের জন্য বাড়ি ছেড়ে চলে যায়, তাই চুপচাপ এই বিয়ের জন্য রাজি হয়ে গেছি। একবার শুধু বাড়িতে আসুক, তারপর রেখা আর ওই মেয়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সাবিত্রী তার ছোট ছেলের বিয়ের জন্য রাজি হয়ে যায়।
1 মাস পর তাদের দুজনের বিয়ে হয়ে যায়। দিল্লি থেকে কানপুর আসতে আসতে ভারী লেহেঙ্গা পরে সন্ধ্যা ক্লান্ত হয়ে যায় আর একটা হোটেলের পাশে গিয়ে গাড়িটিকে থামতে বলে। ড্রাইভার, গাড়ি থামাও, আমি এই ভারী লেহেঙ্গা পরে আর থাকতে পারবো না। রাহুল, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। কিছুক্ষণ পর সন্ধ্যা রাহুলের সাথে তার বাড়িতে প্রবেশ করে এবং লেহেঙ্গার বদলে তার পরনে ছোট মিনি স্কার্ট আর মাথায় ঘোমটা দেওয়া থাকে, যা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। বাবা রাহুল, তুমি শহরের মেয়ে বিয়ে করেছো বলে তোমার বউ যে মিনি স্কার্ট পরে বাড়িতে আসবে সেটা কিন্তু আমরা কখনো ভাবিনি। আসলে মা, হয়েছে কি, অনেক লং জার্নি ছিল তো, আর কথা হচ্ছে যে ও লেহেঙ্গার উপর বমি করে দিয়েছিল, তাই রাস্তায় চেঞ্জ করতে হয়েছে। আরে রাহুল মিথ্যে কথা কেন বলছে? সন্ধ্যা, যাও মাকে প্রণাম করো। না না, থাক, প্রণাম করতে হবে না। তুমি ঝুঁকলে না জানি আবার কি কি ঝুঁকে যাবে। ও থ্যাঙ্কস ম্যান, আসলে আমিও ঝোকার মুডে ছিলাম না। আসলে মা, আমি প্রচন্ড ক্লান্ত। মা, আমাদের বেডরুম কোথায়? আসলে আমি আসলে ওয়াশরুমে যাব। আর রাহুল ডার্লিং, তুমি আমাকে গোসল করতে সাহায্য করো। আসলে আমি প্রচন্ড ক্লান্ত। মা বলো না, আমার বেডরুম কোথায়? সন্ধ্যা, 2 মিনিট অপেক্ষা করো, মা বরণ করে নিক তোমাকে। ও ডার্লিং, তাড়াতাড়ি কর না এসব ফর্মালিটিস, আই এম সো টায়ার্ড। এসব দেখে সাবিত্রীর তো ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু সে কি বা করতে পারত। সে চুপচাপ বউকে ঘরে প্রবেশ করিয়ে দেয়। কিন্তু সন্ধ্যার সব কাপড় চোপড় দেখে সাবিত্রী খুব ভয় পেয়ে যায়। এই নতুন বউ তো দেখছি একটু বেশি আধুনিক জামা কাপড় পরে। সে পড়াশোনা করে চাকরি করছে বলে কি রুমালের মতো জামা কাপড় পরবে নাকি? কাল বউ ভাতে যদি কোনো উল্টাপাল্টা কাপড় চোপড় পরে, না না না, আমাকে এটা হতে দেওয়া যাবে না। এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এসব ভাবতে ভাবতে সাবিত্রী সন্ধ্যার ঘরে যায়। বৌমা, দেখি তো কাল তুমি কি জামা কাপড় পরবে? এই শাড়িটা কেমন মা? সুন্দর, তবে কালো। বিয়ের সময় এই সব রং তো মানায় না বৌমা। আরে মা, এটা তো শুধু কালো শাড়ি নয়, দেখছেন না এর পাড়ে লাল রঙও আছে। যেমনই হোক না কেন, এই শাড়ি তোমাকে পরতে হবে না। তুমি আমাকে তোমার শাড়িগুলো দেখাও, আমি পছন্দ করে দিচ্ছি যে তুমি কোন শাড়িটা পরবে। এরপর সন্ধ্যা সাবিত্রীকে সমস্ত শাড়ি দেখায়। এর মধ্যে গোলাপি রঙের একটি শাড়ি দেখে সাবিত্রী বলে ওঠে, এই যে এই শাড়িটাই তোকে অনেক সুন্দর লাগবে, তুই এই শাড়িটাই পরবি। ঠিক আছে মা। বিয়ের পর শাশুড়ির এমন রূপ বদল দেখে সন্ধ্যা একদম অবাক হয়ে যায়। সাবিত্রী সন্ধ্যার শাড়ি তো ঠিক করে দিয়েছিল ঠিকই, কিন্তু সাবিত্রী তো এটা জানে না যে তার ব্লাউজ কতটা আধুনিক হতে পারে। বৌভাতের দিন সন্ধ্যা গোলাপি রঙের শাড়ির সঙ্গে আধুনিক একটি ব্লাউজ পরে। আরে বৌমা, মাথায় তুমি ঘোমটা দাও, অনেক আত্মীয় স্বজন আসবে, তাদের সামনে ঘোমটা না দিলে যে সবাই অনেক খারাপ বলবে। সন্ধ্যা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বাইরে আসে। তখন গ্রামের লোকেরা বলে, বাহ সাবিত্রী বাহ, আমি তো ভেবেছিলাম তোর বৌমা বৌভাতের দিনও মিনি স্কার্টই পরবে, কিন্তু তুই তো একদিনের মধ্যেই তোর বৌমাকে শাড়ি ও ঘোমটা পরা শিখিয়ে দিলি। আরে আমার নাম হলো সাবিত্রী। সাবিত্রী। আচ্ছা বৌমা, এসো, সবার পায়ে প্রণাম করো। এরপর সন্ধ্যা সবাইকে প্রণাম করে, কিন্তু সন্ধ্যা এটা জানতো না যে তার শাশুড়ি কোন ক্ষেতের মূলা। পরের দিন সবাই মন্দিরে যাবে বলে ঠিক করে। এতে সন্ধ্যা কি পরবে সেটা তার শাশুড়িকে জিজ্ঞাসা করে। তুই কি পরবি না পরবি সেটা অনেক পরের কথা, কিন্তু তুই এই নাইট ড্রেস পরে বাইরে কেন এসেছিস? আমার ঘরে এসব চলবে না। কিন্তু রাহুল তো বলেছিল আমি আমার ইচ্ছে মতো এই ঘরে চলতে পারবো। আরে ও এই বাড়ি সম্পর্কে কি জানে? ও কি কখনো থেকেছে নাকি এই বাড়িতে? ছোট থেকেই তো বাইরেই পড়াশোনা করছে, আর চাকরিও তো করছে বাইরে। তুই ওর বউ হতে পারিস, কিন্তু তুই আমার বৌমা, আর এই বাড়িতে আমার কথাই শেষ কথা। সন্ধ্যা অনেক হতাশ হয়ে যায় আর ওর ঘরে চলে যায়। সন্ধ্যাকে এমন হতাশ দেখে তার যা রেখা তার পেছন পেছন ঘরে চলে যায়। হতাশ হয় না সন্ধ্যা, এই বাড়ি এমনি এমনি সাবিত্রী নাম হয়নি, এই বাড়িতে মায়ের কথাই শেষ কথা।
ওনাকে জিজ্ঞাসা না করে তো আমি খাবারটাও খেতে পারি না, আর কাপড় পরা তো দূরের কথা। তুমি এখন কাপড় চেঞ্জ করে রান্নাঘরে চলে এসো। আমার তো মনে হয় না উনি আর কখনো তোমাকে ওয়েস্টার্ন ড্রেস পরতে দেবে। আমিও দেখব আমাকে কি করে সব থেকে আটকায়। শুধু 1 সপ্তাহ শাড়ি পরবো, তারপর আর পরবো না। একদিন রাতে রাহুল ও সন্ধ্যা তাদের হানিমুনে যাওয়ার জন্য প্ল্যান করতে থাকে। ও সন্ধ্যা, যা মজা হবে না, সত্যি বলছি, পৃথিবীর ভূস্বর্গ হচ্ছে আমাদের কাশ্মীর। এরপর সন্ধ্যা ব্যাগ গুছিয়ে নেয়, আর এ কথা যখন সাবিত্রী জানতে পারে তখন সন্ধ্যার ঘরে যায়। আচ্ছা, তোরা কাশ্মীরে যাবি বুঝি? আচ্ছা ঠিক আছে, দেখি তোরা ওখানে পরার জন্য কি কি কাপড় নিয়েছিস। তোরা যদি ছোট ছোট কাপড় পরিস, যদি আবার ঠান্ডা লাগে তখন কি করবি? সেটা তো আমি আগেই বুঝে গিয়েছিলাম যে আমার কাপড় চোপড় না দেখে আমাকে কখনোই যেতে দেবেন না। এরপর তারা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেয়, আর রাস্তায় কিছু ওয়েস্টার্ন ড্রেস কিনে নেয় এবং তারা ঘুরে ঘুরে অনেকগুলো ছবি তোলে। একদিন সকালবেলা সাবিত্রী তাদের এসব ছবি দেখে ফেলে আর ভীষণ রেগে যায়। আর তখনই সাবিত্রীর শাশুড়ি রত্না সেখানে আসে, যিনি অনেক বুড়ি ছিল এবং তার পরনেও ছিল টি শার্ট আর জিন্স, আর চোখে একটা সানগ্লাসও ছিল। আরে কি সমস্যা তোমার ওয়েস্টার্ন ড্রেসে? আমাকে দেখো, কত সুন্দর লাগছে। আমাকে কি বুড়ি মনে হচ্ছে? আমি গ্রামের হয়ে যদি এইসব পড়তে পারি, আর আমার নাতিপুতি তো শহরে থাকে। তুমি জানো আজ কি হয়েছে? যখন আমি আসছিলাম তখন দেখলাম শাড়ি পরে একটা মেয়ে বাইকে উঠেছে। মেয়েটার শাড়ির আঁচল বাইকের চাকার ভেতর ঢুকে যায়, আর মেয়েটা পরে প্রচন্ড আঘাত পায়। আর ওই মেয়েটা অন্য কেউ নয়, আমাদের বড় বউ রেখা। আমি ওকে হাসপাতালে ভর্তি করিয়েছি। যুগের সাথে নিজের মানসিকতাকে পাল্টাতে শেখো সাবিত্রী। তার শাশুড়ির মুখে সাবিত্রী এসব কথা শোনার পর নিজের ভুল বুঝতে পারে